খেলা চলছে বিশ্বজুড়ে। ক্রিকেট ফুটবল ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে আমরা দেখতে চাই প্রেস বক্স থেকে ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। দর্শক, আজকের এখন মাঠের আয়োজনে সবাইকে স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। দেখছিলাম ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। আজকে আমাদের এখন মাঠের আলোচনার বিষয়বস্তু ফুটবলের শোরগোল। আর আমাদের সাথে আলোচনার জন্য আজকে অতিথি হিসেবে স্টুডিওতে যুক্ত আছেন সাবেক ফুটবলার ও বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য সাইদ হাসান কানন। সাইদ হাসান কানন ভাই, এখন মাঠে আপনাকে স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা, যদিও বলা হচ্ছে যে ভারতের বিপক্ষে এএফসি কাপের যে ম্যাচটা, সেই ম্যাচের আগে নেপালের বিপক্ষের এই ম্যাচটা প্রস্তুতি ম্যাচ। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ প্রস্তুতি ম্যাচের জন্য আসলে কতটা প্রস্তুত? আসলে আজকে প্রস্তুতি ম্যাচ। বিফোর ইন্ডিয়ার ম্যাচের আগে আমাদের এটা অবশ্যই একটা প্রস্তুতি ম্যাচ, এবং এই ম্যাচেই আমাদের উচিত যে টিমকে সাজিয়ে নেওয়া। আমরা এগেনস্ট ইন্ডিয়া কীভাবে খেলবো, কোন স্টাইলে খেলবো, কোন ফরমেশনে খেলবো, কারা খেলবে এবং স্ট্যান্ড বাই প্লেয়ারও কারা খেলবে। আজকে আমার মনে হয় আজকের ম্যাচে হাবিয়ার কাবেরা এটা ঠিক করবে এবং উচিত এটাই করা, সেটাই মনে করি। হাবিয়ার ক্যাবরেরা তো এর আগে যে ম্যাচগুলো হয়েছে সেই ম্যাচগুলোতেও একাদশ সাজিয়েছেন, সেরা একাদশ সাজিয়েছেন। পরবর্তীতে সেখান থেকে সেরা একাদশ থেকে বেঞ্চে বসিয়েছেন, বেঞ্চ থেকে আবার কাউকে নিয়ে এসেছেন পরের অর্ধে। তবে তার একাদশ সাজানো নিয়ে আসলে বেশ সমালোচনা রয়েছে। এখন পর্যন্ত কি মনে হয় যে হাবিয়ার ক্যাবরেরা রাইট ট্র্যাকে আছেন? তবে আজকে লাস্ট ম্যাচ তো ইন্ডিয়ার এগেস্টে, এমন এখন অনেকগুলো ম্যাচ কিন্তু খেলেছে কাবেরা, অনেক ম্যাচ খেলেছে, আমরা অনেকগুলো ম্যাচ খেলে আসছি। লাস্ট ম্যাচ বাংলাদেশে আমাদের হোস্টে খেলা, সেই ক্ষেত্রে আমার মনে হয় এখন আর ওর টিম সিলেকশন করতে প্রবলেম হওয়ার কথা না, অনেকগুলো ম্যাচ খেলে আসছে এবং যদি ভুল করে এটা ওর ব্যাপার, যেহেতু কোচই অল ইন অল। তারপর আমার মনে হয় যেসব খেলা আমরা খেলে আসছি, যেসব ভুলগুলো করে আসছি, এগুলো শুধরে মনে হয় নেক্সট ম্যাচটা আমার ভালো খেলা উচিত, এবং ওইভাবে খুব একটা প্রবলেম হওয়ার কথা না কাবেরার। বিষয়টা কি এরকম যে যখন হামজা চৌধুরী, সমিত সোম কিংবা ফাহমিদুলরা মাঠে নামছেন, জামাল ভুঁইয়ারা খেলছেন, তাদের সাথে কোনোভাবে কি মনে হয় যে বাংলাদেশের ডিফেন্ডার যারা রয়েছেন, মিডফিল্ডার যারা রয়েছেন, যারা বাংলাদেশি ফুটবলার, হামজা, সমিত সোম তারা তো প্রবাসী ফুটবলার, সেই জায়গায় কি আসলে মেলবন্ধন বা যেটা রাইট কম্বিনেশন খুঁজে পেতে আসলে সমস্যা হচ্ছে হাবিয়ার ক্যাবরেরা? না, টোটাল টিমের ভিতরে হামজা এবং সমিত সোম আর যারা খেলছে, আমাদের বিদেশি বংশোদ্ভূত যারা খেলছে, তাদের সাথে আমাদের লোকাল প্লেয়ারদের সাথে খুব ভালো সমন্বয় দেখছি। ম্যাচগুলো কিন্তু খারাপ হয় নাই, মনে হয় নাই যে ওরা বাইরে থেকে আসছে, আমাদের অনেক দিন ওদের সাথে কোনো মিল নাই বা ওদের সাথে কোনো কমিউনিকেশন নাই, ওদের সাথে আন্ডারস্ট্যান্ডিং নাই, সেটা মনে হয় নাই। কিন্তু মাঠে কিন্তু সবসময় মনে হয়েছে যে ওরা খুব ফ্যামিলিয়ার, একত্রিত, অনেক দিন ধরে একসাথে, এরকম মনে হয়। কিন্তু এবং ওরা তো বিদেশি প্লেয়ার, প্রফেশনাল প্লেয়ার, ওরা কিন্তু জানে যে প্লেয়ারদের সাথে কি অ্যাডজাস্ট করতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশের প্লেয়ারদের খুব ভালো অ্যাডজাস্টমেন্টে আছে এবং ভালো খেলতেছে, প্রত্যেকটা ম্যাচে ভালো খেলছে। ওদের সাথে আমাদের প্লেয়ারদের কোনো ক্ল্যাশও নেই, কোনো ঝগড়া বিরোধ হয় না, কিছু হয়নি, খুব ভালো একটা বন্ডিং আছে, টিম বন্ডিং। নেপালের সাথে এর আগে আমরা 29টা ম্যাচে মুখোমুখি হয়েছে এবং সেই ম্যাচগুলোর মধ্যে বাংলাদেশ 14টা ম্যাচে জয়লাভ করেছে, বিপরীতে নেপালের জয় 8টাতে, 6টা ম্যাচে ড্র হয়েছে। কিন্তু বর্তমানে নেপাল ফিফা র্যাঙ্কিংয়ের কথা যদি বলি, সেখানে বাংলাদেশের চেয়ে 3 ধাপ এগিয়ে। 180তম নম্বর ফিফা র্যাঙ্কিংয়ে রয়েছে তারা, বাংলাদেশের অবস্থান 183-তে। তো কি মনে হয় যে প্রস্তুতি ম্যাচ বলা হচ্ছে, তুলনামূলক সহজ ম্যাচ, কিন্তু বাংলাদেশের জন্য তো কঠিনই বটে, কারণ শেষ ম্যাচেও আমরা নেপালের বিপক্ষে জয় পাইনি না। তবে নেপাল টিমে আমাদের প্লেয়াররা যে টায়ার্ড, আমাদের প্লেয়ার অনেক খেলা খেলে, বাংলাদেশ লিগ চলছে, ন্যাশনাল টিমের সাথে খেলছে এবং অনেক খেলা কিন্তু খেলছে, আমাদের প্লেয়াররা সবসময় টায়ার্ড থাকে। আর বিশেষ করে নেপাল টিম কিন্তু এত খেলা নেই ওদের কিন্তু এত খেলা নেই, লিগ হয় না খুব একটা, ওরকম আমাদের মতো লিগ হয় না। ওরা একটু বেশি রিল্যাক্স থাকে এবং ওদের রেস্ট ওদের বেশি, যারা ওদের ফিটনেস লেভেলটা ধরে রাখতে পারে। আমাদের প্লেয়ারদের তো আসলে অনেক প্রেশার যায় ওদের উপরে, সেই ক্ষেত্রে আমাদের প্লেয়াররা, তারপরেও আমাদের যে স্ট্যান্ডার্ড এখন যে স্ট্যান্ডার্ড নেপাল আমাদের কাছে কিছুই না, আমি মনে করি আমাদের স্ট্যান্ডার্ড অনেক হাই এখন, ফুটবল প্রফেশনাল স্টাইলে আমাদের টিম আছে। আর নেপাল টিমের একটা অ্যাডভান্টেজ হচ্ছে নেপালের প্লেয়াররা বাংলাদেশে খেলছে এখন, নেপালের ন্যাশনাল প্লেয়ার বাংলাদেশে লিগ খেলছে, এটা কিন্তু আমাদের দেশের একটু হলো প্রবলেম।
কারণ ওরা আমাদের দেশে ফুটবলকে, ওদের স্ট্যান্ডার্ড কিন্তু আমাদের মতো না ফুটবল স্ট্যান্ডার্ড। ওরা আমাদের দেশে খেলে, আমাদের সাথে আবার ম্যাচ খেলে ইন্টারন্যাশনাল, তার ফলে ওরা আমাদের প্লেয়ারদের সব কিছু জানে, সব কিছু শিখতেছে, জানতেছে, এবং ওদের স্ট্যান্ডার্ডও হাই হচ্ছে, যার ফলে আমাদের সাথে এখন ফাইট করছে কিন্তু নেপাল। অবশ্যই বাংলাদেশের স্কোয়াড কেমন হতে পারে বা প্রাথমিক স্কোয়াড যেটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে ছোট্ট করে একটু আপনার কাছে জানতে চাই যে নেপালের যেই কথা বলছেন যে বাংলাদেশে নেপালের চেয়ে বেশি ফুটবল খেলা হয়, বাংলাদেশের ঘোড়া ফুটবলের যেই কাঠামো সেটা কি যেভাবে চলছে, এই চলাটা কি আদর্শ আপনার কাছে মনে হয়? না না, আরো 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 প্রফেশনাল হওয়া উচিত, ক্লাবগুলো আরো অনেক অ্যাক্টিভ হওয়া উচিত এবং অনেক ডেভেলপ করা উচিত। ক্লাবগুলো কিন্তু প্রফেশনাল ক্লাব না। আমরা বলি প্রফেশনাল লিগ, আসলে প্রফেশনাল লিগ আসলে মূলত প্রফেশনাল লিগ না। যে স্টাইলে প্রফেশনাল ফেডারেশন বলতেছে প্রফেশনাল লিগ, বাট আমাদের ক্লাবগুলো কিন্তু এখনও প্রফেশনালি স্টাইলে নাই, কারণ আমাদের কোনো মাঠ নাই, ইন্ডিভিজুয়াল মাঠ নাই, আমাদের ফুডিং অ্যাকোমোডেশন থাকার অবস্থানও খুব একটা ভালো না। বিভিন্ন জটিলতার কারণেই কিন্তু আমাদের ফুটবলটা এখনও বিশেষ করে প্রফেশনাল টিমগুলা, আমাদের যেগুলো প্রফেশনাল লিগ খেলে, এদের প্রত্যেকটা টিমেরই কিন্তু একই রকম ভালো অবস্থানে নেই। বিশেষ করে শুধু আমরা জানি যে বসুন্ধরা কিংস ছাড়া আর অন্য টিমের অবস্থা খুব একটা ভালো না, আর্থিক অবস্থা সংকট সব দিক দিয়ে একটু প্রবলেম যাচ্ছে এখন। আমরা যেহেতু আজকে রাত 8টায় নেপালের বিপক্ষে ম্যাচ, সেই ম্যাচেই আলোচনাতেই ফিরবো এবং বাংলাদেশ দলের যে স্কোয়াড রয়েছে সেই স্কোয়াডে যেই সদস্যরা রয়েছে প্রাথমিক স্কোয়াড, সেখান থেকে আজকের ম্যাচে কারা কারা খেলতে পারেন সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। তবে আমাদের যেই প্লেয়ারদের তালিকা রয়েছে সেখানে মিতুল মার্মা রয়েছেন, শ্রাবণ রয়েছেন, জামাল ভুঁইয়ারা রয়েছেন, পুরো সেই প্লেয়ারদের যেই তালিকা সেটা একটু আমরা দেখে আসতে চাই। মিতুল মার্মা, মেহেদী হাসান শ্রাবণ, পাপ্পু হোসেন, সুজন হোসেন, তারা সবাই গোলকিপার হিসেবে দলে জায়গা পেয়েছেন। শাকিল আহমেদ তপু, ডিফেন্ডার হিসেবে তারিক কাজী রয়েছেন, তপু বর্মন, রহমত মিয়া, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ তাজউদ্দিন, সাদউদ্দিন, কাজেম কিরমানি, শেখ মুরসালিন, জামাল ভুঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা। আরও অবশ্যই হামজা চৌধুরীদের আরও কিছু প্লেয়ার রয়েছে, আমাদের ফরওয়ার্ড লাইনে যেসব প্লেয়ার রয়েছে তাদের এটাও দেখে আসবো। ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, আরমান, ফয়সাল আকাশ, সমিত সোম, মোহাম্মদ ইব্রাহিম। আজকে আপনার কাছে কি মনে হয় যে আমি তো আজকে খেলার খুব একটা গুরুত্ব দিচ্ছি না আমি। আজকের ম্যাচে কিন্তু আমাদের যে টিম আজকের ম্যাচে এমনি জিতবে আমি মনে করি। শুধু আমি একটাই বলছি, যেটা হচ্ছে কোচের স্ট্র্যাটেজির কি হবে কিন্তু কোচই জানে, কিভাবে খেলবে, কোন ফরমেশনে খেলবে কোচই জানে, কাকে খেলাবে ওটা ওরই ব্যাপার। কোচের বাইরে আমরা কথা বলতে পারবো না, আমরা কথা বলবো পরে। এবং আমার মনে এই ম্যাচটা দিয়েই ঠিক করা উচিত যে আমরা ইন্ডিয়ার এগেইনস্টে কোন টিম খেলবে, কারা স্ট্যান্ড বাই খেলবে, কারা সাবস্টিটিউট খেলবে, এই ম্যাচে ঠিক করা উচিত। এটা আমি সবসময় বলতেছি আর কি, করা উচিত এটা। নেপালের বিপক্ষে জয় পেতে আপনি আত্মবিশ্বাসী, আমরা আশাবাদী, তবে পরিসংখ্যান কিন্তু আসলে সবসময় সঠিক কথা বলে না হয়তো, বা আমরা যেভাবে প্রত্যাশা করছি সেই জায়গায় যদি নেপালের সাথে বাংলাদেশের বিগত ম্যাচগুলো আমরা দেখি, সেই ম্যাচগুলোতে দেখবো যে নেপালের জয়ের যে হারটা সেটা কিন্তু তুলনামূলকভাবে বেশি, ইদানিং বেশি এবং 2020 সালে সর্বশেষ নেপালের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ জিতেছিল। এবং এরপরে কিছুদিন আগে একটা ম্যাচ হয়েছে যে ম্যাচে হামজা চৌধুরী খেলার কথা থাকলেও চোটের কারণে তিনি নেপালে যাননি বা খেলেননি, সেটা নিয়ে নেপালের যারা অধিনায়ক ওনারা কথাও বলেছেন। তবে এই ম্যাচ খেলার জন্য তারা খুব আগ্রহের সাথে গণমাধ্যমে কথা বলেছেন। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে পেছনের যে ব্যারিকেডটা বা বিগত কয়েক বছরে 5-6 বছরে যেটা হয়েছে সেইটা কি আসলে বাংলাদেশ ভাঙতে পারবে কিনা? জয় তো নেই বাংলাদেশের। আমরা বললাম তো আমাদের টিম এখন অনেক ভালো শক্তিশালী টিম, আমাদের হামজা খেলবে, আজকে সমিত খেলবে, ওরা যদি খেলে আমি মনে করি নিঃসন্দেহে টিম জিতবে, নো ডাউট। আমরা একটু নেপালের বিপক্ষে যে ফলাফল সেই ফলাফলগুলো একটু দেখে নেব। বাংলাদেশ শেষ 10 ম্যাচে নেপালের বিপক্ষে যদি জয় পরাজয়ের হার দেখি, 5টা ম্যাচ কিন্তু ড্র হয়েছে। বাংলাদেশের জয় 2টিতে, শেখার বিপরীতে নেপালের জয় 3টিতে, সো ভাইস ভার্সা। আর পরবর্তীতে হেড টু হেড টোটাল যেটা একটু আগেই বলছিলাম সেটাও একটু আমরা আলোচনা করতে চাই, একটু দেখে নিতে চাই। প্রীতি ম্যাচ 4টা খেলেছে, 4টা প্রীতি ম্যাচের মধ্যে নেপালের জয় 2টিতে ড্র হয়েছে, গোলশূন্য ড্র। এবং সাব চ্যাম্পিয়নশিপের যে ম্যাচটা হয়েছিল, যেটার কথা বলছিলাম যে কিছুদিন আগে ম্যাচটা হয়েছে, সেই ম্যাচে 1-1 গোলে ড্র করেছে। আপনার কাছে কি কোনোভাবে মনে হয় যে কানন ভাই আজকে যেই ম্যাচটা হবে নেপালের বিপক্ষে, তারা হামজাকে সমীহ করছেন ঠিকই,
তবে পুরো ওভারঅল দল হিসেবে কি আসলে মানে ম্যাচের আগেই বলে দেওয়ার সুযোগ আছে যে তাদের যে স্ট্র্যাটেজি, তারা যেভাবে খেলে, চ্যালেঞ্জ জানাচ্ছে তো নেপাল? ফাইট হবে খেলায়, কারণ নেপালের আমি আগেই বলেছি যে নেপালের প্লেয়াররা বাংলাদেশে খেলে, এখন আর লিগ খেলছে, তারা কিন্তু আমাদের প্লেয়ারের সবার সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং, স্টেমিনা, আন্ডারস্ট্যান্ডিং এবং তাদের দুর্বলতা সব কিছু কিন্তু নেপালের প্লেয়ার এখন জানে। আমাদের বাংলাদেশের প্লেয়ারের কী স্টাইলে খেলে এবং আমাদের বাংলাদেশের প্লেয়াররা কীরকম প্লেয়ার, ওদের সাথে যেহেতু খেলতেছে, অনেক লিগ খেলছে, যার ফলে একটা ইন্টিমেসি বাড়ছে। এই কারণেই খুব একটা আজকে ফাইট হবে খেলায়। তারপরও যেহেতু আজকে আমাদের বাইরের প্লেয়াররা খেলছে, টিম কমপ্লিট একটা টিম আছে আমাদের, আজকে ম্যাচ নেপালের সাথে জিততে আমার মনে হয় খুব একটা কষ্ট হবে না। আর আরও কিছু কিছু ব্যাপার, যেমন হচ্ছে আমরা শেষ ম্যাচে হংকং চায়নার বিপক্ষে যে ম্যাচটা আমরা খেললাম, সেই ম্যাচে আমরা দেখেছি যে তারেক কাজী খুবই মারাত্মক একটা ভুল করেছেন, যেই ফুলের খেসারত হিসেবে ম্যাচটা আমাদের ড্র করে আসতে হয়েছে। হয়তোবা আমরা সেখান থেকে ম্যাচটা জিতেও আসতে পারতাম। এরকম আমরা বিভিন্ন সময় কিন্তু দেখি যে মিতুল মার্মা কিংবা ডিফেন্সিভ ফুটবলার হিসেবে যারা আমাদের দলে খেলেন, তাদের মধ্যে এই ধরনের ভুলভ্রান্তিগুলো প্রায়শই দেখা যায়। হ্যাঁ, আপনার কাছে বেস্ট মানে ডিফেন্ডার লাইন যদি আমি বলি, যে আজকে ডিফেন্ডার হিসেবে কাদেরকে আপনি দেখতে চাইবেন আজকে নেপালের বিপক্ষে ম্যাচে? আপনার চয়েস, যেহেতু আপনি সাবেক ফুটবলার ছিলেন সেই দৃষ্টিকোণ থেকে। তপু বর্মন, কাজী, লেফট সাইডে রাইট সাইডে যদি তাজ খেলে, তাজ রাইট সাইডে, লেফট সাইডে আমাদের বাইরের কোঠা যে আছে না, ওর নাম খেলা হচ্ছে লেফট সাইডে যে খেলে, ওর নাম কি? হ্যাঁ, বিদেশি আমাদের। আচ্ছা, ওই যে নাম্বার 19 ফাহমিদুল। ফাহমিদুল না, ফাহমিদুল তো আউট সাইডে খেলে, লেফট আউট খেলে, লেফট ব্যাক। আচ্ছা, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মিতুল মার্মার প্রসঙ্গেও কিন্তু বেশ কিছু কথাবার্তা উঠেছে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের যেই কটা খেলা দেখলাম আমরা, বিশেষ করে ডিফেন্স লাইনটা আমাদের একটু নড়বড়ে মনে হয়েছে। সত্যি কথা, আমরা 4টা গোল হজম করেছি এগেনস্ট হংকং। এই 4টা গোল খাওয়ার পিছনে কিন্তু আমাদের সিলি মিস্টেক, ডিফেন্ডারের সিলি মিস্টেক কারণে আমরা 4টা গোল খেয়েছি। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই ডিফেন্স ডিপার্টমেন্টটা নিয়ে টোটালি কাজ করা উচিত। হ্যাঁ, এবং বিশেষ করে আরও হচ্ছে কর্নার কিক, সেট পিসগুলোতে কিন্তু আমরা গোল খাই। সেট পিসে দেখা গেল যে আমাদের খুব একটা ডিফেন্ডার অর্গানাইজ না, এইটা নিয়ে কাজ করা উচিত। দেন আফটার আমাদের আবার আমরা সেট পিসে আমরা গোলও করতে পারি, ওই সেক্টরটা একটু দুর্বল আমার মনে হয়েছে, ওইখানে আমাদের কাজ করা উচিত। এইসব সাইড যদি ঠিক থাকে, আর যদি টোটাল টিম যদি একসাথে খেলে, মিডফিল্ড, ডিফেন্সিং জোন অ্যান্ড অ্যাটাকিং জোন যদি সমন্বয় করে একসাথে খেলে, টোটাল একটা টিম হিসাবে খেলে, তাহলে কিন্তু নেপাল টিম এত একটা সুবিধা করতে পারবে না আমাদের সাথে। নেপালের টিম নিয়ে কথা হচ্ছিল, কিন্তু প্রস্তুতি ম্যাচ বলা হচ্ছিল ভারতের বিপক্ষে ম্যাচ খেলার আগে, এবং ভারত বর্তমানে র্যাঙ্কিং 136 নম্বর অবস্থানে রয়েছে, বাংলাদেশ রয়েছে 183তম অবস্থানে। তবে বাংলাদেশ এবং ভারতের ম্যাচের কথা যখন বলা হয়, তখন কিন্তু আসলে মর্যাদার প্রশ্ন চলে আসে, জেতার প্রশ্ন চলে আসে, এবং কোনোভাবেই র্যাঙ্কিং বা অন্য কোনো পরিসংখ্যান সেখানে সমালোচনাকে বাধা দিতে পারে না, যদি কিনা বাংলাদেশ হেরে যায়। শেষ যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে বাংলাদেশ ড্র করে এসেছে অ্যাওয়ে ম্যাচে। নিজের মাটিতে হামজা চৌধুরীরা অবশ্যই জিততে চাইবেন, সেই জায়গায় যেই পরিসংখ্যানগুলো সেগুলো আমরা একটু দেখে নেব, যে ভারতের বিপক্ষে যেই পরিসংখ্যানগুলো রয়েছে। ভারত বনাম বাংলাদেশের শেষ 10 ম্যাচের পরিসংখ্যানে বাংলাদেশ একটি ম্যাচেও জয়লাভ করতে পারেনি, 4টি ম্যাচ ভারত জিতেছে এবং 6টি ম্যাচে ড্র হয়েছে। অর্থাৎ বাংলাদেশ প্রতিপক্ষ, মানে ভারত প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে সবসময়ই ডমিনেট করছে সাম্প্রতিক সময়। সেই জায়গা থেকে ভারতের বিপক্ষে 18 তারিখের ম্যাচে জয় পাওয়াটা আসলে বাংলাদেশের জন্য কতটা কঠিন হবে? মানে যেভাবে আমরা বলছি যে ঘরের মাঠ, তাদের মাঠে আমরা 1-1 গোলে ড্র করে এসেছি, সেই জায়গায় সুনীল ছেত্রী খেলবেন কি খেলবেন না সেটা নিয়ে একটা প্রশ্ন আছে বাংলাদেশের জন্য। তিনি যদি না খেলেন তাহলে হয়তো সহজ হয়ে যেতে পারে। তো সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে পরিসংখ্যান যেটা বলছে সেই পরিসংখ্যানকে ভুল প্রমাণ করতে পারবে বাংলাদেশ? অবশ্যই এখন সময় আসছে, আমাদের সময় আসছে জিতার ভারতের সাথে। ভারতের টিম কিন্তু এইবারের টিম সবচেয়ে মাজুল টিম আমি মনে করি, এবং আমরা ইন্ডিয়াতে ওদের সাথে জিততে পারতাম। আমরা জিতা ম্যাচ ড্র করে আসছি। আমাদের মাঠে খেলা, আমাদের ক্রাউড থাকবে, আমাদের হোমে খেলা, আমরা এই অ্যাডভান্টেজ তো নিবই। আর আমাদের টিমের অবস্থান কিন্তু এবার ভারত চাইতে অনেক ভালো অবস্থানে আছে আমাদের টিম। আর এটা একটা স্নায়ুর চাপের খেলা অবশ্যই,
স্নায়ুচাপের কথা যখন বলছিলেন তখন যদি প্রতিযোগিতাগুলোর নামগুলো একটু দেখা হয় যে এশিয়ান কাপ বাছাই বাংলাদেশ 0-0 গোলে ড্র করলো, এর আগে সর্বশেষ যে ম্যাচটা খেলেছে ভারতের বিপক্ষে, সাব চ্যাম্পিয়নশিপে 1-1 গোলে ড্র, বিশ্বকাপ বাছাই যে ম্যাচ হয়েছে সেখানে 2-0 গোলে হেরেছে বাংলাদেশ, বিশ্বকাপ বাছাইয়ের আরেকটা ম্যাচে 1-1 গোলে ড্র করেছে এবং শেষ 5 ম্যাচে আসলে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বলতে হবে। একটি ম্যাচ শুধু বাংলাদেশ হেরে গেছে, বাকি 4টি ম্যাচই ড্র হয়েছে। সেই জায়গায় আপনার সমিত সোম বা হামজা চৌধুরীরা এখন পর্যন্ত যেভাবে ডেলিভার করছেন, সেই জায়গায় কি আপনার মনে হয় যে তাদের সামর্থ্য আরও বেশি, কিন্তু হ্যাভিয়ার ক্যাবরেরা তাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে পারছে না? সেটা অ্যাকচুয়ালি না, আমরা লাস্ট ম্যাচ যেটা হংকংয়ের সাথে খেললাম, হংকংয়ের সাথে কিন্তু ভালো এওয়েতে ওদের জোনে যে খেলাটা খেললাম একটু ভালো ম্যাচ খেলেছে সত্যিকারে, সবাই ভালো খেলেছে, সেইখানে তো ইমপ্রুভ করতেছে টিম, তাই না? পর্যায়ক্রমে টিম কিন্তু ইমপ্রুভ হয়েছে। সিঙ্গাপুরের সাথে একরকম খেলা হয়েছে, আমাদের দেশে হংকংয়ের সাথে একরকম খেলা হয়েছে, কিন্তু ওদের ওয়েতে যে আমরা যে খেলাটা খেললাম অনেক ইমপ্রুভমেন্ট আসছে। সেই ক্ষেত্রে আমার কনফিডেন্স আমার এটাই যে এইবার আমাদের মাঠে আমরা জিতবো ইন্ডিয়ার সাথে, কারণ পর্যায়ক্রমে এতগুলো খেলার পরে কিন্তু টিমের স্ট্যান্ডার্ড অবস্থানে আসছে এবং আন্ডারস্ট্যান্ডিং থেকে শুরু করে সব কিছুই কিন্তু ভালো। এখন অনেক পর্যাপ্ত প্লেয়ার আছে আমাদের, সাইড লাইনের প্লেয়ার, ভিতরের প্লেয়ার, সব অনেক অনেক আমাদের অনেক অ্যাসেট আছে। এগুলো যদি প্রপারলি ইউজ করতে পারে কোচ, এটা তো কোচের ব্যাপার, ইউজ করে যদি খেলতে হয় তো ইনশাল্লাহ আমার মনে হয় ইন্ডিয়ার সাথে জিততে আমাদের খুব একটা ব্যাক পেতে হবে না। আপনার কাছে কি মনে হয়? আর এইবার ইন্ডিয়ান টিম কিন্তু আগের মতো টিম নাই, এবার ইন্ডিয়ান টিমটা আমার মনে করি খুব একটা ভালো টিম না। তবে নিজের হোমে যেহেতু খেলা, দুইটা জিনিস কাজ করতে পারে। একটা হচ্ছে প্লেয়াররা হয়তো প্রেশারে হয়তো খারাপ খেলতে পারে, আর যদি প্রেশার যদি নেয় তাহলে খারাপ খেলবে, আর প্রেশার না নিয়ে যদি খেলতে পারে তাহলে কিন্তু আমরা উইন করতে পারবো। এটা একটা ব্যাপার কিন্তু বিষয়। ব্যাপারটা কেন জানি বারবার আমাদের প্লেয়ারদের ক্ষেত্রে চলে আসে যে প্রেশারটা আমরা নিয়েই ফেলি এবং সেই প্রেশার নেওয়ার ফলাফল অনেক অনেক কাজ করে। যেমন আমরা লাস্ট মিনিটে গোল খাই, এদিকে একটু খেয়াল করা উচিত। 3 মিনিট আগে আমরা এক্সট্রা টাইমে গোল খেলাম, সবসময় কিন্তু লাস্ট মিনিটে গোল খাই। ওই সময়টা কিন্তু আমাদের প্লেয়ারদের সিরিয়াস থাকা উচিত, প্রফেশনাল অ্যাটিটিউড নেওয়া উচিত, সেট পিসগুলো সিরিয়াস থাকা উচিত, কর্নার কিকগুলো সিরিয়াস থাকা উচিত, ডিফেন্ডিং আরও অ্যাজিলিটি মোবিলিটি বাড়ানো উচিত। এইগুলো যদি ঠিক করে টিমের অবস্থা, সেগুলোর জন্য বা সেই বিষয়গুলো টেকনিক্যাল অনেক কাজ আছে, এগুলো করতে হবে হ্যাভিয়ার ক্যাবরেরা। টেকনিক্যাল সেই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য অবশ্যই কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা আরও সতর্ক দৃষ্টি রাখবেন, আরও বেশি। আর গোলকিপার আপনার আরও ভালো খেলা উচিত। গোলকিপারের ম্যাচে 60% খেলা খেলতে হবে। গোলকিপার যদি খেলার আগে নার্ভাস হয়ে যায় তাহলে কিন্তু টিম শেষ। নিশ্চয়ই, কারণ ভাই আপনার কাছে আবারও আসবো। গত যেই কয়েকটা ম্যাচ হয়েছে জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আসার পরে বা এই স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার পর থেকে হামজা চৌধুরী এসেছেন, এই স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে, দুটোর কম্বিনেশনে যেটা হয়েছে যে প্রচুর পরিমাণে দর্শক ম্যাচ দেখতে আসেন, জাতীয় স্টেডিয়ামের আশপাশের একেবারে লোকারণ্য হয়ে যায়, যার কারণে নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বেশ উদ্বিগ্ন থাকতে হয় বাফুফেকে এবং সংশ্লিষ্ট যেসব মন্ত্রণালয় রয়েছে সেগুলোকে। তো সিঙ্গাপুরের বিপক্ষের ম্যাচে আমরা বেশ কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখেছি। পরবর্তীতে এর রিসেন্টলি যে ম্যাচটা হয়েছে হংকং চায়নার বিপক্ষে, সেই ম্যাচে আমরা দেখেছি তুলনামূলক বেটার হয়েছে। তো এবারের নেপালের বিপক্ষে ম্যাচ বা ভারতের বিপক্ষের ম্যাচ নিয়ে আজকেও কিন্তু একটা লকডাউনের মতো পরিস্থিতি বাংলাদেশে রয়েছে। তো সেই বাস্তবতাটা মেনে নেপালের বিপক্ষে ম্যাচের জন্য কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে? না, অবশ্যই আমাদের নিরাপত্তা তো খেয়াল করতেই হবে, আজকে যেহেতু একটা লকডাউনের মধ্যে একটা পর্যায়ে আছে। আমরা গতকালকে মিটিং করেছি আমাদের সম্মানীয় সভাপতি তাবিদ আওয়ালের সাথে, আমরা সব কমিটি সহ আমরা নির্বাহী কমিটির সকল সদস্যরা বসে আমরা মিটিং করেছি এই ব্যাপারটা নিয়ে, যে নিরাপত্তার ব্যাপারটা নিয়ে। নিরাপত্তা আমাদের গত ম্যাচে আমাদের ভালো ছিল, এবার আমরা আরও বেশি স্ট্রং করেছি, বিকজ যেহেতু ইন্ডিয়ার সাথে খেলা এবং নেপালের সাথে খেলা, ঠিক আছে, আমরা মনে করি না খুব একটা অপ্রীতিকর ঘটনা ঘটবে, কিন্তু ইন্ডিয়ান এগেইনস্টে ঘটতে পারে এবং প্রচুর দর্শক আসবে এবং বাংলাদেশের সবাই উৎসাহিত হয়ে আসছে এই খেলাটা দেখার জন্য, যেহেতু এটা একটা মর্যাদার লড়াই এবং হাড্ডাহাড্ডি লড়াই এবং হাই ভোল্টেজ ম্যাচ, এই কারণে সবাই খেলা দেখতে আসবে। সেই ক্ষেত্রে দর্শকদেরও কিছু ভূমিকা আছে, তারাও আমাদেরকে সহযোগী করতে, আমরা তো আছি, আমরা সর্বস্তরের নিরাপত্তা ব্যবস্থা করব। সেই প্রসঙ্গতে অবশ্যই যাব, তবে তার আগে একটা বিষয় যে এবার কি আলাদা কোনো বিশেষ কোনো ব্যবস্থা রেখেছেন কিনা, কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কোন কোন বাহিনী এই নিরাপত্তা ব্যবস্থা নিয়োজিত? আর্মি, বিডিআর, নৌবাহিনী, এয়ারফোর্স এবং পুলিশ সকলেই আমরা সহযোগিতা নিয়ে কিন্তু আমরা চেষ্টা করছি নিরাপত্তাটা স্ট্রং করে রাখার জন্য। আমার মনে হয় আমরা গত ম্যাচেতে আরও ভালো করব, এবার নিরাপত্তার অবস্থান আরও জোরদার করব। আর একই সঙ্গে স্টেডিয়াম কেন্দ্রিক যে দোকানগুলো রয়েছে সেখানে খেলার দিন দেখা যায় যে দোকান তো বন্ধ থাকে,
বন্ধ থাকে। কিন্তু আমরা কিন্তু এর আগের যে ম্যাচ অর্থাৎ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে কিন্তু আমরা দেখলাম যে বেশ কিছু খাবারের দোকান সেখানে অনেক বেশি দামে খাবারের দাম রাখা হয়, পানির দাম অনেক বেশি রাখা হয়। সেই মানে ব্যবস্থাগুলো পরবর্তীতে না, এখন অবশ্যই ওইটা তো একটা রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করব। গতবার তো আমরা গত ম্যাচে কিন্তু আমরা পানি দিয়েছি এবং ওরকম বেশি দামে বিক্রি, একটা পর্যায়ে কালোবাজারে যদি কিছু হয়, টিকেটে হয়, সব সময় হয়, কিছু একটা হবে, এটা সব ওয়ার্ল্ডের সব জায়গায় হয়, সেটা খুব একটা ডিফারেন্স হবে না এবং হয় না, মনে হচ্ছে খুব একটা সমস্যা হবে না। আর যেটা একটু আগে বলছিলাম যে সেটা হচ্ছে বাফুফের দিক থেকে হয়তো নিরাপত্তার যে চাদর বা নিরাপত্তার যে ব্যবস্থা সেটা পরিপূর্ণভাবে নিচ্ছে বাফুফে যেটা বলছে বা বাফুফের বিবৃতি সেটাই। তবে এই যে এত ফুটবলে আবারও গণজাগরণ শুরু হয়েছে, সেখানে দর্শকদের নিরাপত্তা যে ইস্যু, সেখানে দর্শকদের কোনো রেসপন্সিবিলিটি থাকার জায়গা আছে কিনা বা তাদের আরো ভূমিকা রাখার সুযোগ আছে কিনা? অবশ্যই আছে। আমরা তো অ্যাকচুয়ালি ফিফা এবং এফসি আমাদের ম্যাচ কমিশনার থাকে, কিন্তু বাইরের ম্যাচ কমিশনার আমাদের, এটা কিন্তু আমাদের যদি বাইরে আমাদের দর্শকরা যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায় বা ধরো একটা পানির বোতল নিক্ষেপ করলো মাঠে, এটার জন্য কিন্তু আমাদের ফাইন হয়, আমরা কিন্তু ফাইন খাই, ফেডারেশন কিন্তু ফাইন খায়, এবং দর্শকরা যদি মাঠে চলে আসে এটার জন্য এটা ফাইন হয়। সুতরাং এটা দর্শকদের আমি অ্যাওয়ারনেসের জন্য বলতে চাই যে আপনার এগুলো জানা উচিত, যে আমরা আসলে চেষ্টা করছি বাংলাদেশের ফুটবলটাকে আরও জাগ্রত করার জন্য, এবং আমরা যখন খেলতাম 80-90 দশকের যে দর্শক ছিল ওই দর্শকটা ফিরে আসছে, কিন্তু এখনকার দর্শকরা অনেক সভ্য, অনেক ভালো, এবং ওনারা অনেক এডুকেটেড। সো আমি আহ্বান করব যে আমাদের সহযোগিতা করার জন্য, যে আপনারা বোতল নিক্ষেপ করবেন না, এমন কিছু করবেন না যেটা আমরা ফেডারেশন ফিফা থেকে এবং এফসি থেকে একটা ফাইন খাই বা আমাদের স্যাংশন পরে আমাদের আবার যে হোম করতে সমস্যা না হয়। এই কারণে আমি বলবো যে দর্শকদের দর্শক আমাদেরই পার্ট। আমরা চাই ওনারা আমাদের সহযোগিতা করুক, আমরা ওনাদের সহযোগিতা করবো, আমরা একটা সমন্বয়ের মাধ্যমে সুন্দরভাবে খেলাটা শেষ করবো, এটা আমার পক্ষ থেকে আমি আহ্বান করছি দর্শকদের। হ্যাভিয়ার ক্যাব্রেরাকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, তিনি থাকবেন কি থাকবে না, তার সাথে চুক্তি শেষ করা হবে কিনা। নেপাল এবং ভারতের এই ম্যাচই আসলে হ্যাভিয়ার ক্যাব্রেরার শেষ হতে যাচ্ছে কিনা, অধ্যায় সমাপ্তি ঘটতে যাচ্ছে কিনা, এই দুই ম্যাচের উপর ভবিষ্যৎ নির্ভর করছে কিনা একটু জানতে চাই। পৃথিবীর সব দেশেই কিন্তু নিয়ম, রেজাল্ট ভালো করলে কোচ থাকে, রেজাল্ট খারাপ হলে কোচ থেকে হয়ে যায়, এটা কিন্তু নিয়ম। সেই ক্ষেত্রে আমরা কেন বসে থাকবো? আমরা অবশ্যই সুযোগ নিব, মানে এটা নিয়ে অবশ্যই আমরা যদি সামনে দুইটা ম্যাচ দেখি খারাপ করে, তো অবশ্যই আমরা করবো, আলোচনা করবো, এবং এটা নিয়ে চিন্তা চেতনার বিষয় রয়েছে সামনে, এবং ফেডারেশনের সাথে বসবো আমরা, যেহেতু আমরা কার্যকরী নির্বাহী কমিটির সদস্য, এটা অবশ্যই চিন্তা করতে হবে। আমরা রেজাল্ট চাই, আমরা তো কোচকে পালার জন্য আনি না এখানে। সেক্ষেত্রে কি মানে নতুন কোনো কোচের সঙ্গে আপনারা যোগাযোগ করেছেন কিনা? কারণ একজনকে বাদ দিয়ে চেষ্টা চলছে। কোনো নাম না, এখনো আসে নাই, আমরা চেষ্টা করছি। প্রেসিডেন্ট আমাদের বলছে সবাই চেষ্টা করেন একটা ভালো কোচ আনার জন্য, কিন্তু এখন কিন্তু কোচেরও ক্রাইসিস আছে। যেমন সিঙ্গাপুরের ম্যাচ খেলার পরে সিঙ্গাপুরের কোচ কিন্তু সিঙ্গাপুর ছেড়ে চলে গেছে, ওদের টিমের সাথে নাই। এইরকম অনেক কোচ কিন্তু পাওয়া যায়, ভালো মানের কোচ পাওয়া যাচ্ছে না। আমরা সার্চ করে খুঁজতেছি, দেখা যাক যদি ভালো পাই, রিজনেবল প্রাইসের ভিতরে পাই এবং ভালো কোচ পাই, তো অবশ্যই নিব না কেন। ভালো একটা লং টার্ম টুর্নামেন্টে তো খেললো কোচ, দেখলাম এই কোচের তো এখন পরীক্ষা অলরেডি শেষের দিকে, এখন যদি খারাপ করে তো অবশ্যই আমরা বসে থাকবো না। আমরা তো দেশ নিয়ে কাজ করি, আমরা তো একজন ব্যক্তি নিয়ে কাজ করি না। অর্থাৎ এটা বলা যায় যে হ্যাভিয়ার ক্যাব্রেরার কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এবং ফলাফল হয়তো নেপাল এবং ভারতের বিপক্ষের এই দুটো ম্যাচের উপরে নির্ভর করছে যে হ্যাভিয়ার ক্যাব্রেরার ভবিষ্যৎ কি হবে, বাংলাদেশে তিনি কন্টিনিউ করবেন নাকি তার চাকরি এখানেই শেষ হয়ে যাবে। এই পর্যায়ে আজকে আলোচনার বিষয়বস্তু ফুটবলের শোরগোল, এবং এটা নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন সাবেক ফুটবলার ও বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য সাইদ হাসান কারণ। এবারে যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাই সেটা হচ্ছে যে বাফুফে ভার্সেস বিসিবি। হামজা চৌধুরী আসার পরে একটা কথা উঠেছিল যে বাংলাদেশে ক্রিকেট বেশি জনপ্রিয় নাকি, সেটাকে আবারও ছাপিয়ে গেছে ফুটবল। সেই প্রসঙ্গটা যখন একটু ম্রিয়মান হয়ে গেছে, আবারও আসিফ আকবরের একটা বিবৃতিতে বা কথায় বা ঘোষণায় সেখান থেকে আবারও মানে বাফুফে এবং বিসিবি দুটো ফেডারেশন মুখোমুখি হয়ে গেছে, এবং সেই জায়গায় যখন আসিফের সেই কথার পরিপ্রেক্ষিতে চিঠি দেওয়া হলো, চিঠি দেওয়ার পরেও কিন্তু আসিফ আকবর কথা বলেছেন যে তিনি তার যেই বিবৃতি দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, সেখান থেকে তিনি নড়তে চান না। বরঞ্চ তিনি এটা বলেছেন যে সেই চিঠি কেন বিসিবিতে যাওয়ার আগেই এটা গণমাধ্যমে চলে আসলো, এবং একই সঙ্গে জেলা পর্যায়ে যেই কাঠামোগুলো রয়েছে সেখানে তিনি যে এলিগেশন নিয়ে এসেছেন, সেই এলিগেশনগুলো হচ্ছে যে ফুটবলে আধিপত্য বিস্তার করার জন্য বা ফুটবল সারা বছর খেলা হচ্ছে, সেখানে ক্রিকেটকে খেলার সময় দেওয়া হচ্ছে না। এই বিষয়গুলো আসলে আপনারা কিভাবে দেখছেন? প্রথম হচ্ছে যে আসিফ আকবর তো একজন
বিখ্যাত শিল্পী, সেলিব্রিটি। ও হচ্ছে আসলে ক্রিকেটে যে আসলো এবং তার যে অ্যাকচুয়ালি সেই কি সংগঠক কিনা, সেটা আমার মনে হয় যে সংগঠক না, ক্রীড়া সংগঠক এর কথাবার্তা এরকম হওয়া উচিত না। একজন 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 সংগঠক, ক্রীড়া সংগঠক কোনো সময়ই এই ধরনের অ্যাগ্রেসিভ কথাবার্তা বলা উচিত না। কারণ ফুটবল ক্রিকেট সব খেলাই কিন্তু আমাদের খেলা। আমরা যেহেতু অর্গানাইজার, আমরা কথাবার্তা বলবো এমনভাবে যাতে আমরা সমন্বয় করে আমরা খেলবো বা আমরা সমন্বয়ের মাধ্যমে এবং আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে আমরা চলবো। ওর যে অ্যাগ্রেসিভ কথাবার্তা সেটা তো আসলে এভাবে বলা উচিত হয়নি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ও তো আসছে কোটায়, ইলেকশন করে কিন্তু সে আসে নাই। ও যাবে হয়তো শিল্পী সমিতিতে বা ওইখানে ওর অবস্থান। এখানে তো ক্রিকেট অঙ্গনে বা ফুটবল অঙ্গনে, ক্রীড়াঙ্গনে ওর মতো সংগঠক তো আমার মনে হয় পরিপক্ক একজন সংগঠক যদি হয়তো সংগঠনের কথাবার্তা এরকম হয় না। সেই ক্ষেত্রে আমি বলবো যে ওর যে কথাবার্তা আসলে আমাদের শুধু ফুটবল না। উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে উনি সরি বলবেন তখনই যখন যেই জেলা পর্যায়ের যে মাঠগুলোর কথা উনি বলছেন এটা তো পরিসংখ্যানে নাই। 64টি ডিস্ট্রিক্টে আছে মাঠ। আমরা কিন্তু মাত্র প্রফেশনাল লিগ খেলতেছি 4টা ডিস্ট্রিক্টে, কুমিল্লা, গাজীপুর, মানিকগঞ্জ আর ইয়াতে খেলছি এই যে মুন্সিগঞ্জ। এই 4টা ডিস্ট্রিক্টে কিন্তু। আর ও যে বলছে যে মাঠ আমাদের, ও কি জানে মাঠ তো ওর না, বা ক্রিকেটের না, ফুটবলের না, মাঠ কিন্তু এনএসসি, মাঠ কিন্তু সরকারি মাঠ। উনি ওই জায়গায় মাঠ কিন্তু বলেছেন বরাদ্দ দেয় এনএসসি, ক্রিকেটের মাঠ না কিন্তু যে আমরা ফুটবলে দখল করে রাখছি। উনি যেটা দাবি করেছেন বা উনি যেটা অভিযোগ করেছেন সেটা হচ্ছে যে সারা বছরই ফুটবল খেলা হয়, ক্রিকেটের জন্য কোনো সময় পাওয়া যাচ্ছে না, সেটাকে তিনি এনএসসির কাছে তিনি আবেদন করতে চান এটা বলে যে ফুটবলের তারা কোন সময় খেলবে সেটার জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া, ক্রিকেটের জন্য সময় এটাই বলবে সে। কেন বলে যে ফুটবলাররা খারাপ, এই কথা সে বলতে পারে না। ক্রিকেটাররা কি ভালো? এই যে সাংগঠনিক কথাবার্তা, কিন্তু যে একদম সংগঠক, সে একদম বোর্ডের একদম ডাইরেক্টর, তার কথাবার্তা কিন্তু অ্যাগ্রেসিভ হওয়া উচিত না। তার কথাবার্তা হচ্ছে সমন্বয় করবো আমরা। আমাদের দেশের অবস্থান আমরা সবাই জানি, আমাদের ভৌগোলিক অবস্থান আমরা সবাই জানি, কোথায় কী অবস্থান আছে, আমার স্পোর্টসের সব জায়গায় আমাদের মাঠ আছে কিনা সব আমরা তো মাত্র 4টা ডিস্ট্রিক্টে খেলি কিন্তু প্রফেশনাল লিগ। আর ওর যেসব কথাবার্তা, হ্যাঁ, একদম ওটা সংগঠক না। আমার কাছে খারাপ লাগে যে ও আসছে, ভালো কথা, শিখুক কিছু, ওর শেখা উচিত। সাংগঠনিক কথাবার্তা এরকম না তো। এবং আমার মনে হচ্ছে ও যে ক্রিকেট আর ফুটবলের সাথে যে ঝগড়া সৃষ্টি করে দিল, এটা ক্ষতি করলো কার? দেশের ক্ষতি করলো। ওরে বোর্ড আনছে ক্রিকেটের উন্নয়নের জন্য, তো ওরা তো বলে না যে ঝগড়া করার জন্য। এমন একটা ঝগড়া সৃষ্টি করলো যে আগামী দিনের ভবিষ্যতের ক্রিকেট, আমরা তো ক্রিকেটটা আমরাও ভালোবাসি, ক্রিকেট আমাদেরই খেলা, ফুটবল আমাদেরই খেলা। তো ক্রিকেটার ইয়ার ভিতরে ঝগড়া সৃষ্টি করাটা মানে কি, ও এখন বোর্ডে হয়ে থেকে ক্রিকেটের ক্ষতি করতে আসছে আমার মনে হচ্ছে। মানে আপনি যেই কথাটা বোর্ডে বললেন, থেকে ক্রিকেটের ক্ষতি করতে আসছে আমার মনে হচ্ছে। আপনি যেই কথাটা বললেন সেটা হলো যে মানে ফুটবল ক্রিকেট আমাদেরই তো খেলা। হ্যাঁ। উনি এই প্রশ্নের জবাবে কিন্তু আসিফ আকবর বলেছেন যে তার দুটো মানে ছেলেরাও ফুটবল খেলে, ফুটবলকে তিনি সম্মানও করেন, কিন্তু মাঠের জায়গায় তিনি কোনো ছাড় দেবেন না। মানে বারবার মাঠের প্রসঙ্গটা ছাড়ে কিছু নাই তো এখানে, আমরা তো জোর করছি না, তো আমরা তো ওদের সাথে ঝগড়া করছি না। স্যার আমরা গেছি কোনো সময় ঝগড়া করতে, আমরা জানি। আমাদের চান্দু স্টেডিয়াম বগুড়ার গত 15 বছর কিন্তু ফুটবলের মাঠ ছিল, ক্রিকেট জোর করে নিয়ে গেছে। আমরা কিছু বলছি? ফুটবল খেলা হয় বাইরে বগুড়ায়, আমরা তো বলি নেই এটা নিয়ে ঝগড়া। আমরা একবার বলছি যে চান্দু স্টেডিয়াম আমাদের দিয়ে দেন, আমাদের ফুটবলের মাঠ, আমরা বলিনি। তারা ক্রিকেট নিয়ে খেলতেছে, খেলুক সব জায়গায়, আমরা কোনো জায়গায় কিন্তু ওদের সাথে আমাদের ঝামেলা হয় নাই। খেলতেছে খেলুক, ক্রিকেটের সময় ক্রিকেট খেলবে, ফুটবলের সময় ফুটবল খেলবো, এটার জন্য ঝগড়া কি আছে? আর যেই এখন যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিল, একটা গ্যাপ সৃষ্টি করলো এবং যুদ্ধের পর্যায়ে চলে গেছে, এটা তো ঠিক না। স্পোর্টস তো হলো উন্মুক্ত, স্পোর্টসে ভালোবাসার জায়গা হলো স্পোর্টস, মানুষের মেধার বিকাশের জায়গা হচ্ছে স্পোর্টস, সুস্থতার জায়গা হচ্ছে স্পোর্টস। মন উন্মুক্ত মন থাকবে, কথাবার্তা থাকবে শালীন এবং সুন্দর, সেটা হচ্ছে স্পোর্টস। আপনারা যে চিঠি দিয়েছেন সেটার পরিপ্রেক্ষিতে বিসিবি থেকে সেটার কোনো রিপ্লাই পেয়েছেন কিনা? না, এখনো পাইনি আমরা। তাহলে সামনে আপনারা কি ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছেন? মানে যেহেতু তারা এই ধরনের বিষয়ে, আমরা তো অবশ্যই আপনার ওর কথাবার্তা আমরা ধিক্কার জানাই। আমরা আসলে কষ্ট পেয়েছি সত্যি কথা। একজন ও কিন্তু সেলিব্রিটির আচরণ এবং সেলিব্রিটির কথাবার্তা এরকম হওয়া উচিত ছিল না। তারপর বলি ওকে যে অবশ্যই আমরা নিন্দা জানাই, ওর কথাবার্তা একদম চরম নিন্দা জানাই। এবং উনি তো একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে যে উনি দেখেন আর কি রাস্তা, উনি রাস্তা দেখে কেউ না। সে যদি যুদ্ধ করতে আমরা করবো, আমরা চাই না যুদ্ধ নিজে নিজে কিসে যুদ্ধ করবো। এবং ও তো আসলে
সংগঠনের তো শিল্পী, সাংগঠনিক মেধা, অনেক সময় লাগবে ওকে আসতে এখনো সংগঠক হইতে। আগে সংগঠক হয়ে আসুক, তারপরে কথাবার্তা বলুক এবং বোর্ড চালাক। বোর্ডে যে আসছে ওইখানে স্বাধীনতার সহিত চলা উচিত। একজন স্পোর্টসম্যান নিয়ে, একজন সাবেক প্লেয়ারদের নিয়ে এভাবে কথা বলা উচিত। এখন একটু যেহেতু আমাদের হাতে আরও কয়েকটি প্রসঙ্গ আছে, সেই জায়গায় বলতে চাই যে আসিফের মানে আমাদের যে মাঠ পর্যায়ের কাঠামোগুলো, সেই কাঠামোগুলো ফুটবল বা ক্রিকেট এটা নিয়ে প্রতিনিয়তও কিন্তু বিভিন্ন ধরনের কথা হয়েছে। আমাদের যে মাঠ পর্যায়ের ফুটবল বা ক্রিকেট কাঠামোটা রয়েছে, সেটা কি আপনাদের জন্য মানে আদর্শ মনে হয় কিনা, বা যদি আদর্শ না হয় আপনারা আসলে সেটা নিয়ে কতটুকু কাজ করছেন? আমরা বুঝতে পারি, আমরা ক্রিকেট কন্ট্রোল বোর্ড, ফুটবল ফেডারেশন, দুজন ফেডারেশনের প্রেসিডেন্ট আছেন, আমরা নির্বাহী কমিটির সদস্য, বুঝতে পারি না? আমরা আলোচনা আসতে পারি, তো একটা সমন্বয় তো করতে পারি। আপনি আলোচনা না গিয়ে আপনি ডিসিশন দিয়ে দিলেন, এটা পারে? বোর্ড প্রেসিডেন্ট পারবে? কেউ পারবে? সব কিছু বারবারই আমি বলতেছি একটা সমন্বয়ের ব্যাপার আছে এখানে। বসি আমরা জানি মাঠের সংকট, এটা সমন্বয় তো করতেই পারি। তাই বলে এইভাবে কথা বলা উচিত না, একদম আপনাদের দিক থেকে কোনো পরিকল্পনা আছে কিনা যে সমন্বয়টা এইভাবে করলে ভালো হয়? দেখি, আমরা তো চিঠি দিয়েছি, আমরা অপেক্ষায় আছি যে বোর্ড, ক্রিকেট বোর্ড কোনো চিঠি দেয় কিনা বা কোনো সমন্বয়ের পর্যায়ে আসে কিনা দেখি। হ্যাঁ, ক্রিকেট বোর্ডকে যদি আমরা একপাশে সরিয়ে রাখি, মানে আপনাদের আসলে কোনো নিজেদের পরিকল্পনা আছে কিনা? আমাদের অবশ্যই আছে, অবশ্যই আমাদের চেষ্টা করতেছি। আমাদের 64 ডিস্ট্রিক্টে আমাদের ডিএফএ আছে, ফুটবল ডিএফএ আছে। ডিএফএর আন্ডারে আমরা মাঠ তৈরি করার ব্যবস্থা করছি, চিন্তা করতেছি। যদি আমরা প্রত্যেক 64 ডিস্ট্রিক্টে যদি 64টা মাঠ করতে পারি, তাহলে আমাদের ক্রিকেটের সাথে কোনো ঝামেলাই হবে না। আমরা অবশ্যই পরিকল্পনা আমাদের আছে দীর্ঘমেয়াদী। আমরা মাত্র 1 বছর হয়েছে আমাদের সময়, আমাদের প্রেসিডেন্ট নিয়ে আমরা ভাবছি যে যদি আমরা 64 ডিস্ট্রিক্টে ফুটবল মাঠ করতে পারি, তাহলে ক্রিকেটের সাথে আমাদের আর কোনো দ্বন্দ্ব থাকবে না। সাইদ হাসান কারণ ভাই, আজকে বাংলাদেশের ম্যাচ রয়েছে, সেই ম্যাচে বাংলাদেশ জিতবে সেটা প্রত্যাশা রাখি, এবং আজকে এখন মাঠের শোতে আপনি আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। নিশ্চয়ই আগামী কোনো শোতে অবশ্যই আপনার সাথে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আলোচনা হচ্ছিল ফুটবল নিয়ে, এবারে একটু ক্রিকেটে ফিরতে চাই। এবং সিলেটে নিশ্চয়ই জানেন যে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজের প্রথম টেস্ট ম্যাচ হচ্ছে, এবং সেই প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে 286 রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড, এবং প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টাইগাররা এখন পর্যন্ত 556 রান তুলে ফেলেছে 6 উইকেট হারিয়ে। সেঞ্চুরি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত, এবং একই সঙ্গে সেঞ্চুরি আরও একজন সেঞ্চুরিয়ান রয়েছেন, 4টি 50ও কিন্তু আমরা এই ইনিংসে দেখতে পেয়েছি। যদিও টেস্টের প্রথম দিনে বাংলাদেশ বেশ কিছু মিসফিল্ডিং করেছিল, সেখান থেকে মনে হচ্ছিল আয়ারল্যান্ড বড় একটা স্কোর করতে পারে, তবে শেষ দিনে বোলারদের যেই পারফরমেন্স, সেই পারফরমেন্সে বাংলাদেশ দ্রুতই অল আউট করে দিয়ে দেয়। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই তাদেরকে অল আউট করে দেওয়ার পরে বাংলাদেশ ব্যাটিংয়ে নামে, এবং এরপর দুই ওপেনারের দারুণ জুটিতে বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। পরবর্তীতে সব ব্যাটাররাই কিন্তু রান পেয়েছেন। সাধারণত বাংলাদেশের ক্রিকেটে এই ধরনের দিনগুলো দেখা যায় না যে টপ অর্ডারের বা মিডল অর্ডারের প্রত্যেকটা ব্যাটারই রান পাচ্ছেন। আমরা একটু বাংলাদেশের যে ব্যাটাররা ভালো পারফর্ম করেছেন তাদের স্কোরটা দেখে আসতে চাই। মাহমুদুল হাসান জয়, তিনি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন এবং ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন, 171 রানের ইনিংস তার ব্যাট থেকে এসেছে। সাদমান ইসলাম ওপেনার হিসেবে নেমেছিলেন, 80 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন, তবে সেঞ্চুরি মিস করার আক্ষেপটা তার নিশ্চয়ই হয়েছে। মুমিনুল হক 82 রান করেছেন, বেশ কিছুদিন পরে আবার একটা লম্বা ইনিংস খেললেন, তবে 18 রানের আক্ষেপটা তার 3 অঙ্কের ম্যাজিক ফিগারটা ছুঁতে পারেনি। নাজমুল হোসেন শান্ত অনেক দিন পরে অনেক বেশি তাকে আত্মবিশ্বাসী লেগেছে, এবং যেটা নাজমুল হোসেন শান্ত সাধারণত করে থাকেন যে তার শট খেলা বা তার যেই পায়ের ব্যবহার, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দারুণ উন্নতি আমরা দেখতে পেয়েছি, এবং যেই ধরনের কনফিডেন্ট পুল শটগুলো খেলেছেন, স্ট্রেট ড্রাইভ কিংবা কাভার ড্রাইভগুলো করেছেন, অসাধারণ। 14টি চারের মার তার ইনিংসে রয়েছে। এছাড়াও লিটন দাস, তিনিও একটা 7 রানে দারুণ ইনিংস খেলেছেন এবং দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। 300 রানের লিডের দিকে হাঁটছে বাংলাদেশ, এবং নিশ্চয়ই আজকের শেষ বিকেলে হয়তোবা আয়ারল্যান্ডকে শেষের দিকে একটু ব্যাট করাতেও পারে, সেখান থেকে হয়তোবা 2-1টি উইকেট নিয়ে নিলে বাংলাদেশ এই টেস্টে অনেকটাই এগিয়ে যাবে। দর্শক, আজকের এখন মাঠের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, এবং বিদায় নিতে চাই আজকের মতো। এখন মাঠের সাথে যারা যুক্ত ছিলেন এতক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই ছিল এখন মাঠের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।